Okay. Yes, and I am also fine. Okay, be attentive and enjoy the class. আমরা প্রথমে একটু হোমওয়ার্ক গুলো দেখি, হ্যাঁ, যে হোমওয়ার্ক গুলো দেওয়া ছিল। আহ আচ্ছা, নাম্বার ওয়ান, ওয়াজ হি এট ম্যাঙ্গো। না, এটা এভাবে হবে না, এখানে ডিড দিয়ে করতে হবে। ডিড হি ইট ম্যাঙ্গো, সে কি আম খেয়েছিল, বা সে কি ডিড হি ইট দ্য ম্যাঙ্গো। এখানে কি হবে, এখানে ডিড। হ্যাঁ হ্যাঁ, পাস্ট ইনডেফিনিটে, ইয়েস, যেমন প্রেজেন্ট ইনডেফিনিটে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ লাগে, এখানে আপনাকে ডিড ব্যবহার করতে হবে। ওয়াজ ব্যবহার করলে কেমন হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, যেমন আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, এইটাই করা যায় যে ওয়াজ আই ডুইং দ্য ওয়ার্ক, ইয়েস আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। কিন্তু এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ডু বা ডাজ, আর পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিড ব্যবহার করব। হুম। আচ্ছা হ্যাঁ, এটাও সেই একই ভুল হয়েছে। তারপর চাঁদ কিরণ দিতেছিল, দা মুন ওয়াজ শাইনিং, এটা কি হবে? দেখেন দিতেছিল, একটু আমরা ভার্বটা বুঝি। দিতেছিল বললে এটা হচ্ছে, ইয়াসিন ভাই খেয়াল করেন ভালোভাবে, একই হোমওয়ার্ক দুইজনের দেখাচ্ছি। চাঁদ কিরণ দিচ্ছিল বা দিতেছিল, এটা কি অতীতকালে চলমান ছিল। এটা যদি পাস্ট ইনডেফিনিটে হয়, বাংলাটা কেমন হয়? চাঁদ কিরণ দিয়েছিল, আমি ভাত খেয়েছিলাম, তারা স্কুলে গিয়েছিল, সে কাজটি করেছিল। এখানে বাংলা বাক্যের ক্রিয়াটা ভালোভাবে বুঝতে হবে। আমার কথাটা বোঝা গেছে? যে এখানে কি করতে হবে এই জায়গাটাতে, যেমন চাঁদ কিরণ দিতেছিল, একটু এটা বুঝলে, মানে ধীরে ধীরে শুনলে বোঝা যায় যে চাঁদ কিরণ দিতেছিল অর্থাৎ কি, এটা গতকাল মনে করেন আপনি বলছেন যে স্যার গতকাল আমাদের এখানে আকাশে চাঁদ উঠেছিল, খুব সুন্দরভাবে কিরণ দিচ্ছিল, তাহলে দ্য মুন ওয়াজ শাইনিং। শাইন মানে হচ্ছে কিরণ দেওয়া। সাবজেক্ট প্লাস অজ বা ওয়্যার প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। কোন টেন্সের এটা গঠন প্রণালী? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খাচ্ছিলাম, এটা কি হবে বলেন তো? আমি ভাত খাচ্ছিলাম, আই আই এট রাইস, তো আমি ভাত খেয়েছিলাম, আমি বললাম আমি ভাত খাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং রাইস। ইয়াসিন ভাইয়া ঠিক বলেছে, আই ওয়াজ ইটিং রাইস। এখানে আই ওয়্যার হবে না কেন? ওয়্যার দিলে কি ভুল হবে? আই ওয়্যার ইটিং রাইস দিলে হয় না? হুম, ভুল হবে, কারণ এখানে সাবজেক্ট রয়েছে আই, সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়। আই ওয়াজ ইটিং রাইস, তারা ভাত খাচ্ছিল, তখন ওয়্যার হবে এবং সাবজেক্ট দে হবে, দে অজ হবে না, দে ওয়্যার ইটিং রাইস। একটা টেন্সের স্ট্রাকচার যদি ভালোভাবে বুঝতে পারেন, ওই স্ট্রাকচার দিয়ে শত শত বাক্য তৈরি করা যায়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝালাম যে সাবজেক্টের পরে অজ বা ওয়্যার, তারপর হচ্ছে মূল ভার্বের পর আইএনজি, এরপর অবজেক্ট। তাহলে এই সূত্র ধরে আপনি আরো বলেন তো, যদি বলা হয় রনি গান গাচ্ছিল, কি হবে? রনি অজ। হ্যাঁ বলেন, আপনি বলেন, রনি গান গাচ্ছিল, কি হবে? রনি অজ সং। রনি অঙ্কটি করিতেছিল। না, রনি ওয়াজ হবে, রনি তো একজন। রনি ওয়াজ ডুইং দ্য সাম, সাম মানে হচ্ছে অঙ্ক। যদি বলা হয় তারা মাছ ধরছিল, ম্যাথ না, এখানে সাম হবে। ম্যাথ মানে হচ্ছে, এটা হচ্ছে ম্যাথমেটিক্স, অঙ্ক শাস্ত্র, টোটাল অঙ্কটাকে, মানে অঙ্ক বইটাকে বলা হচ্ছে ম্যাথমেটিক্স। হ্যাঁ, আর যখন শুধু একটি অঙ্ক বুঝাবে তখন কিন্তু ম্যাথ হবে, ম্যাথ। আচ্ছা ইয়াসিন ভাইয়া বলেন যে তারা মাছ ধরছিল, কি হবে? দে ওয়্যার। এই জন্য কিন্তু দেখেন ভার্ব ফর্ম পড়িয়েছিলাম, ক্যাচ মানে ধরা, ক্যাচিং মানে ধরছে, তাই না? তাহলে আমরা তো এটা তো আইএনজি যুক্ত করলে হচ্ছে, কিন্তু যখন আমরা পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট করব, প্যাসিভ মুড করব, তখন কিন্তু ভি থ্রি লাগবে। ক্যাচ এর ভি থ্রি কি হবে? ক্যাচ, কট, কট, মনে আছে তো? এগুলো মুখস্থ করতে হবে কিন্তু। ডু কি হবে? ডু ডিড ডান, কি হবে বলেন? দেখেন বাক্য তৈরি করতে গেলে, বাক্য সাজাতে গেলে প্রথম পর্যায়ে, একেবারে প্রাথমিক পর্যায়ে আপনাকে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। ভার্ব ফর্ম মুখস্থ না করলে কিন্তু বাক্য সাজাতে গেলে খুব সমস্যায় পড়তে হবে। আমি ভাত খেয়েছি, এখানে ইট ভার্বের ভিতরিটা যদি আপনি না জানেন, এই বাক্যটা করা যাবে না। আই হ্যাভ ইট রাইস, তাহলে তো এটা বাক্যটা ভুল হলো, আই হ্যাভ ইটেন রাইস। হ্যাঁ, তো এই যে দেখেন চাঁদ কিরণ দিতে, তারপর কি, ইউ আর লার্নিং ইংলিশ, হি ওয়াজেন্ট ডান্সিং, হি ওয়াজেন্ট ডান্সিং, উই ওয়ার হেয়ার দ্য রেডিও, উই ওয়ার হেয়ারিং বা লিসনিং, হি ওয়াজ রাইটিং এ প্যারাগ্রাফ, দ্য বয়েজ ওয়ার নয়েজিং। হ্যাঁ, আচ্ছা তারপর কি, ওয়ার রোহান রিডিং, ওয়ার হবে না, রোহান যেহেতু একজন, অজ হবে। 10 নাম্বার দেখেন ভুল হয়েছে, ওয়াজ রোহান রিডিং। আচ্ছা তারপর হচ্ছে ওয়ার উই ওয়াশিং, ওয়াশিং দ্য টিভি, ডাব্লিউ এ ওয়াশিং বানান ভুল গিয়েছে, এটা ওয়াশিং হয়ে গেছে। এখানে এই ওয়াশ মানে হচ্ছে ধৌত করা, কোনো কিছু ধোয়া, কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, এগুলো কিন্তু ওয়াশ।
সেটা লিখেছে ওয়াশিং, এখানে লিখতে হবে ওয়াশিং। ওয়াই আর উই ওয়াশিং টিভি, এখানে WATCH, হ্যাঁ WATCH ওর পর আইএনজি, WATCH ওর পর হচ্ছে আইএনজি, WATCH ING। কি বলছেন? আচ্ছা তাহলে এখানে কি হবে, এটা হবে ওয়াশিং, WATCH ING, হ্যাঁ ওয়াশিং হবে, এটা কিন্তু ওয়াশিং হবে না, এটা আপনার ওয়াশিং হয়ে গিয়েছে। আচ্ছা নেক্সট কি আছে দেখেন, পরেরটা করেছেন যে ওয়ার উই নয়েজিং, ওয়ার রহিম হবে না, এখানে ওয়াজ হবে, ওয়াজ রহিম, যদি কন্টিনিউয়াস টেন্সে হয় ওয়াজ হবে, সব জায়গায় ওয়ার দিয়ে ফেলেছেন, এটা ভুল করেছেন। যেমন আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, এটার ইন্টারোগেটিভ কি হবে, আমি কি ভাত খাচ্ছিলাম, তখন ওয়ার আই রিডিং হবে না ওয়াজ আই রিডিং হবে, ওয়াজ আই ইটিং হবে। তাহলে এখানে ওয়ার ব্যবহার করেছেন কেন, এগুলো সব ভুল গিয়েছে, এগুলো কারেক্ট করতে হবে। ওকে, নেক্সট লিখেছেন, জাস্ট ওয়েট, আচ্ছা 2 পেজ করেছেন, অনেক ধন্যবাদ। তারপর লিখেছেন কি, তুমি তখন কি করছিলে, দেখেন তুমি তখন কি করছিলে, এটার ইংলিশ কি হবে বলেন, কি ইংরেজিটা কি, কি এর ইংলিশ কি হবে, হট, কি হবে, এই যে হ্যাঁ ওয়ার ইউ শোয়িং, এটা কি লিখেছেন, এটা তো লেখেননি এখানে, হ্যাঁ এখানে লিখছেন যে তুমি তখন কি করছিলে। তাহলে এই বাক্যটা কিভাবে সাজাতে হবে, প্রথমে একটা WH ওয়ার্ড আনতে হবে, হোয়াট, যদি বলা হয়, হ্যাঁ এটা যদি বলা হয় হোয়াট ডু ইউ বলেন, আপনারটা হচ্ছে হোয়াট ডু ইউ, স্যার এটা পাঁচতে হবে না, হোয়াট ডিড ইউ? হ্যাঁ তাহলে এখানে ডু বলা যাবে না, তো এখানে আমরা কি ডিড ব্যবহার করব, জি স্যার। হ্যাঁ বলেন কি হবে তাহলে বাক্যটা, হোয়াট ডিড ইউ ডু ওয়েন? হোয়াট ডিড ইউ দেন। ওয়েন্ট, না হ্যাঁ এটা তো দেন দেন। এলোমেলো হয়ে গেল। মিমাপা একটু বলেন তো কি হয়, তুমি তখন কি করছিলে, ধন্যবাদ। আচ্ছা আমি একটু বলে দেই, দেখেন এখানে বাক্যটা মূলত কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, চলমান, তুমি তখন কি করছিলে, এটা যদি ইয়াসিন ভাইয়া যেটা বলছে ডিড ব্যবহার করে করতে হয়, এর বাক্যটা এমন হওয়া লাগবে তুমি তখন কি করেছিলে, হোয়াট ডিড ইউ ডু দেন, তুমি কি করেছিলে, কিন্তু কি করছিলে এটা কন্টিনিউয়াস ফর্ম হবে না, তাহলে কন্টিনিউয়াস ফর্মে কি করতে হবে, হোয়াট ওয়্যার ইউ ডুইং, দেখেন তুমি কি করছিলে, দেন, দেন মানে কি বলেন তো, তখন, যদি বলা হয় আমি তখন ভাত তখন। খাচ্ছিলাম, আমি তখন ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস দেন, বা দেন আই ওয়াজ ইটিং রাইস, দেন আই ওয়াজ, এখানে একটা বিষয় খেয়াল করেন খুব ভালোভাবে, যে আগে প্রশ্নটা বুঝতে হবে তারপর উত্তর দিতে হবে, প্রশ্ন যদি কন্টিনিউয়াস ফর্মে থাকে উত্তরও কিন্তু কন্টিনিউয়াস ফর্মে হবে। কি বলেছি, আমি আপনাকে প্রশ্ন করলাম আপনাদের দুজনকে যে আপনারা এখন কি করছেন, দুজনেই বলছেন স্যার এখন আপনার কাছে আমরা ইংরেজি শিখছি, তাহলে আমার প্রশ্নটা তো কন্টিনিউয়াস টেন্সে, আপনারা এখন কি করিতেছেন, এটা চলিত ভাষায় হবে কি করছেন। আমরা কিন্তু টেন্সের এই জায়গায় যে কনফিউজড হয়ে যাচ্ছি প্রত্যেকেই, যে তুমি তখন কি করছিলে, এটা তো কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, এখানে ডিড ব্যবহার করা যাবে না, যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে ডিড ব্যবহার করবেন, তুমি তখন কি করেছিলে, তুমি গতকাল কি করেছিলে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, দেখেন তুমি গতকাল কি করেছিলে, আমি গতকাল বেড়াতে গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম, আমি গতকাল সিনেমা দেখতে গিয়েছিলাম, তাহলে আমাকে উত্তরটাও দিতে হবে সেই পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে, এখানে ডিড ব্যবহার করে প্রশ্ন করেছি, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, ডু কেন হলো, এটা অনেকবার বলেছি যে কোনো বাক্যে ডিড ব্যবহার করলে পরবর্তী যে ভার্বটা হয় এটা বেস ফর্মে হয় সর্বদা, এখানে ডুটা হচ্ছে বেস ফর্ম, হোয়াট ডিড ইউ, ডিড হবে না, হ্যাঁ তুমি কোথায় গিয়েছিলে, তুমি কি খেয়েছিলে, তুমি কি করেছিলে, এখানে ডিড ব্যবহার যদি করা হয় পরবর্তী ভার্বটা বেস ফর্মে হবে। আচ্ছা তারপর কি হচ্ছে, ওয়ার ইউ শোয়িং ইন দা রিভার, এটা সুইমিং হবে, শোয়িং হবে না, সুইমিং, SWMMING, সুইমিং, বানানটা কিন্তু এম দ্বৈত হবে, ডাবল হবে। আচ্ছা যাক এগুলো আপনার টেন্সের ভুল করেছেন, এখানে এগুলো একটু কারেক্ট করবেন। হ্যাঁ, ও তাহলে এখানে শাওয়ারিং, টেকিং বাথ, বা এখানে বাথিং দেওয়া যায়, টেকিং বাথ,
শাওয়ারিং দিয়েছেন, হ্যাঁ। ওয়ার দে প্লেইং ইন দ্য ফিল্ড, ওয়ার ফাদার রিডিং ইন দ্য নিউজ পেপার, ওয়ার ফাদার রিডিং ইন দ্য নিউজ পেপার। না না, এটা কি বোঝাতে চাচ্ছেন? বাংলাটা লিখবেন, বাংলা লিখলে বেশি ভালো হয়। এই যে সামনে কিছু বাংলা লিখছেন, এখানে বাংলা লিখেন নাই, বাংলার পাশাপাশি ইংলিশটা লিখবেন। আর এগুলো আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে পাঠাবেন, লিখতে গেলে অনেকটা সময় লাগে, লেখা লাগবে না, এগুলো সব রেকর্ড করে পাঠাবেন। টেন্স গুলো আরো ক্লিয়ার করতে হবে। আচ্ছা দেখেন, আমি আজকে এই জায়গাটাতে একটু দেখাতে চাই যে কিভাবে আমরা আমাদের কথাগুলা বলতে পারি, স্পিকিং করতে পারি আমাদের মনের কথাগুলো। যেমন বিভিন্ন টপিকস যদি দেওয়া থাকে, পার্সোনাল ইন্ট্রোডাকশনের কিছু টপিকস প্রথমে আমরা একটু দেখি। টেল মি অ্যাবাউট ইউর সেলফ। দেখেন, গতকাল আমি আপনাদের একটা শিট দিয়েছিলাম যে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ। তারপর একটা ছিল ডিসক্রাইব ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। আপনি দৈনন্দিন জীবনে কি কি করেন এইটার বর্ণনা করতে হবে, ডিসক্রাইব ইউর সেলফ ইন ইংলিশ। আচ্ছা, দৈনন্দিন জীবনের বর্ণনা করতে হবে, তাই না? তাহলে এখানে দৈনন্দিন জীবনের বর্ণনা আমরা কিভাবে করব? পার্সোনাল ইন্ট্রোডাকশন আমরা দেখি, টেল মি অ্যাবাউট ইউর সেলফ। যেমন মাই নেম ইজ ফজলুল হোসেন, বা এখানে লিখেছে ফারাজ হাসান। I am an accounting and finance professional with over 6 years of experience in financial oversight, administrative efficiency, and client service. I am passionate about creating efficient financial system. What are your hobbies? I enjoy going to the gym, exploring new technologies, and working and situational development project. Describe your daily routine. আচ্ছা, ডিসক্রাইব এর ডেইলি রুটিনটা আমরা গতকাল পড়েছিলাম, গত একটা ক্লাসে দেখেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। কিন্তু এইটা কি একটু বলতে পারবেন? হোয়াট আর ইয়োর হবিস, আপনার হবিস মানে শখগুলো কি কি? বা হোয়াট ডু ইউ ডু এট ইউর লেজার টাইম, মানে আপনার শখটা কি এবং আপনি অবসর সময়ে কিভাবে এই শখটা পূরণ করেন, কি কি করেন আপনি? কে বলবেন, একটু বলেন তো। আমরা কথা বলি, হ্যাঁ, অল্প অল্প করে কথা বলা শিখি। শুধু গ্রামারের এই রুল গুলো দেখলাম, কিন্তু এইগুলো দিয়ে আমাদেরকে প্র্যাকটিক্যালি কথা বলতে হবে। টেল মি অ্যাবাউট ইউর সেলফ, আপনি নিজে কি, আপনি কি করেন, নিজের বর্ণনাটা ইংলিশে দিতে হবে। আমি গত একটা ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে নিজের বর্ণনা দেওয়া যায়। আপনি একটা চাকরির পরীক্ষায় পরীক্ষা দিতে গিয়েছেন, সেখানে আপনাকে বললো যে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ। মনে করেন ইয়াসিন ভাইয়া ওখানে চাকরিটা পরিবর্তন করবেন, আপনি একটা ভালো জায়গায় ভালো চাকরির উদ্দেশ্যে আপনি পরীক্ষা দিতে গিয়েছেন, তো রিটেনে পাশ করেছেন। ভাইভাতে আপনার কাছে প্রশ্ন রাখলো যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, নিজের বর্ণনা দিতে হবে ইন ইংলিশ। তখন কি বলবেন? আপনি আগে এটা বলেন যে হোয়াট আর ইউর হবিস, আপনার শখ গুলো কি কি, আপনি কি কি শখ পূরণ করেন বলেন, ইংলিশে বলেন। প্রথমে বলতে হবে আসসালামু আলাইকুম, দিস ইজ ইয়াসিন শেখ বিফোর ইউ, নাও আই এম গোয়িং টু টেলিং অ্যাবাউট মাই হবিস। বুঝতে পেরেছেন? সেই প্রেজেন্টেশনের শিটটা কি মনে আছে যে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়? আমি কিন্তু দেখিয়েছিলাম। তো কথাগুলো ঠিক সেইভাবে বলতে হবে, হ্যাঁ। আমি যে শিট গুলো দিব এগুলো আপনারা একটু পড়বেন বাসায় বসে, একটু রিডিং পড়ে ফেলবেন, দেখবেন অনেক কাজে দিবে। তো এটা বলেন যে আপনার শখ গুলা কি কি। যেমন আই এনজয় গোয়িং টু দ্য জিম, আপনি বলতে পারেন মাই ফেভারিট হবি ইজ ট্রাভেলিং, মাই ফেভারিট হবি ইজ ড্রয়িং পিকচার, মাই ফেভারিট হবি ইজ সিঙ্গিং। হ্যাঁ, অনেকের শখ আছে না গান করা, অনেকের আছে বাগান করা, অনেকে আছে ছবি আঁকতে ভালোবাসে, অনেকে বই পড়তে ভালোবাসে, অনেকে অবসর সময় পেলে ঘুমোতে ভালোবাসে। তো আপনার শখ কি বলেন? হোয়াটস ইউর হবি, ফেভারিট হবি? যে কোনো একজন একটু বলেন, যা হোক, ভুল হোক, যা হোক, একটু বলতে হবে। জাস্ট ওয়েট এ মিনিট। হ্যাঁ বলেন, দ্রুত বলতে হবে। ওকে, বলেন, হচ্ছে। তারপরে কম্পিটিশন মানে হ্যাঁ শখ হ্যাঁ, শখ দেখেন আপনি এই যে প্রথমবার বলছেন না, অনেক ভুল ত্রুটি থাকবে, আপনার জড়তা কাজ করছে, কিন্তু আপনি যতটা পারেন বলেন। এইভাবে বলার অভ্যাসটা করতে হবে, তারপর দেখবেন সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আগে আপনাকে মানে বলার অভ্যাসটা গড়ে তুলতে হবে, হ্যাঁ। হুম।
বলেন, হচ্ছে, সুন্দর হচ্ছে তো। হুম, আমি কি ওইটা একটু সামনে এনে দিব, তাহলে মনে হয় বেশি ভালো হয়। যে আমরা কিভাবে প্রেজেন্টেশন দিয়ে দিতে হয়, একটা শিট বলেছিলাম যে আমরা কিভাবে শুরু করব। আসসালামু আলাইকুম, দিস ইজ ইয়াসিন, দিস ইজ মিম বিফোর ইউ, জাস্ট হিয়ার ইউ ক্যান সি। হুম, এটা মুখস্থ করে রাখবেন, দেখবেন সব জায়গায় এটা ব্যবহার করা যায়। গুড আফটারনুন এভরিওয়ান, তাহলে এখন সকালবেলা, এখন বলবেন গুড মর্নিং এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ মিম ইন ফ্রন্ট অফ ইউ। আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার, মডারেটর, for giving me such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is about my favorite hobby. আজকের টপিকটা হচ্ছে আমার শখ, আমার হবি সম্পর্কে। এবার বলবেন মাই হবি ইজ গার্ডেনিং। In my leisure time, I work in my garden. There are many kinds of flowers in my flower garden. The garden is very beautiful. I love my garden. Uh, there are many kinds of flowers and plants in my garden. I water them in the morning. Sometimes I give fertilizer to them. মাঝে মাঝে আমি সেখানে পানি দেই, সেখানে সার দেই। হ্যাঁ, তারপরে when I go to my garden, it refreshes my mind. এটা আমার মনকে সতেজ করে দেয়। আপনি বাংলায় বলুন, হ্যাঁ, আগে বাংলায় বলতে শিখুন, তারপর দেখবেন ইংলিশে হবে। বাংলায় বলুন, তারপর ইংলিশে আপনি বলা শুরু করতে পারবেন। আমার আসসালামু আলাইকুম, আমার নাম ইসরাত। হুম, ভালো হচ্ছে, বলেন, বাংলায় বলেন, তারপর আমি ইংলিশে ট্রান্সলেট করে দিব। আমার নাম আমি ইসরাত, এটা তো বলতে পারবেন, মাই নেম ইজ ইসরাত। হুম হুম। অবসর সময়ে বই পড়তে খুব ভালো লাগে। যে কোনো ধরনের বই পড়তে ভালোবাসি। আচ্ছা দেখেন, বাংলাতে তাই আমাদের মাথায় আসছে না, দেখছেন? তাহলে ইংলিশে আমরা কিভাবে বলতে পারবো? হ্যাঁ, আগে বাংলাটা বুঝতে হবে, আগে বাংলাটা সাজাতে হবে, তারপর কিন্তু আমরা ইংলিশে বলতে পারবো। তো ইয়াসিন ভাই একটু চেষ্টা করবেন এখানে যে কিভাবে আপনার হবিটা বর্ণনা করবেন। আপনি বাংলায় বলেন তো যে আপনার শখ কি, বা আপনি কিভাবে আপনার অবসর সময়টা, আপনি যেমন ওখানে আপনার রবিবার বা শনিবার ছুটি থাকে, তাহলে আপনি কিভাবে আপনার অবসর সময়টা কাটান, বলেন প্লিজ। বাংলায় বলেন, তারপর আমি ইংলিশে অনুবাদ করে দিব যে আপনি অবসর সময়টা আপনি কিভাবে কাটান। এটা ব্যবহার করে বলেন যে এই যে আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমি আহ, ইয়াসিন শেখ আপনাদের সামনে কথা বলছি। এখন আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার মডারেটর স্যারকে, এমন সুন্দর একটা বিষয়ের উপরে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিষয়টা হচ্ছে আমার প্রিয় শখ সম্পর্কে কথা বলা। ডিয়ার অডিয়েন্স, দেখেন, প্রিয় অডিয়েন্স মানে হচ্ছে দর্শক বৃন্দ, প্রিয় দর্শক বৃন্দ, ডিয়ার অডিয়েন্স। তাহলে এখানে এরপর আপনি শুরু করবেন যে আমার শখ হচ্ছে ভ্রমণ করা। আমি যখনই অবসর সময় পাই তখন আমি ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। আমি এবং আমার এক বন্ধু, আমরা দুজনে প্রায় বিভিন্ন জায়গায় ভ্রমণে যাই। ভ্রমণ আমাকে খুব আনন্দ দেয়। ভ্রমণের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারি। এটা আমার জীবনকে সমৃদ্ধ করে। আমার ছুটির দিনে আমি দেশ দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণে গিয়ে থাকি। তারপরে শেষের শব্দগুলো আপনি কিভাবে শেষ করবেন, দেখেন এইটার ইংলিশটা করে দিলে কিন্তু শেষ হয়ে যাচ্ছে যে দ্যাটস অল অ্যাবাউট মি, অর্থাৎ এতটুকুই, এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। হ্যাঁ, মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দেখেন, কথা বলতে গেলে কি লাগে? কথা বলতে গেলে কিন্তু কিছুই লাগে না, কথা বলতে গেলে শুধু আপনার একটু সাহস লাগে। এখানে আরো বিষয় দিয়েছি, দেখেন, এটা বলতে পারবেন, ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি? তুমি কি তোমার পরিবারকে বর্ণনা করতে পারবে? ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি? পরিবারকে কি করতে হবে? পরিবারকে বর্ণনা করতে হবে। হ্যাঁ, পরিবারকে বর্ণনা করতে গেলে কিভাবে? আসসালামু আলাইকুম ভাইয়া, হাউ আর ইউ? অ্যান্ড বলতে হয় অ্যান্ড ইউ, আপনি আমাকে প্রশ্ন করবেন অ্যান্ড ইউ, হ্যাঁ, তাহলে আমি বলবো কি, আই অ্যাম অলসো ফাইন। কি বলবো বলেন? আই অ্যাম
হ্যাঁ, প্রত্যেকটা কথা আমার সঙ্গে বলবেন। এখানে আমরা সবাই নিজেরা ক্লাস করছি, আপনার মতো এখানে আরেকজন প্রবাসী রয়েছে আমাদের ইয়াসিন ভাইয়া, উনিও ক্লাস করছেন সম্ভবত মালয়েশিয়া থেকে বা সৌদি আরব থেকে। হ্যাঁ, আপনারা দুজনে টকিং করবেন, এখানে আমি সেট করে দিব আপনার সঙ্গে ইয়াসিন ভাইয়ার। আমরা এই গ্রুপটা করতে চাচ্ছি যে একে অপরের সঙ্গে একটু কনভারসেশন করব। হুম, চেষ্টা করব কথা বলার জন্য। কথা বললে কি হবে, প্র্যাকটিস করলে কিন্তু আমাদের মুখের জড়তাটা কেটে যায়। আমি টাং টুইস্টার দেখিয়েছিলাম আপনাদের, আজকেও সময় পেলে দেখাবো। আচ্ছা, তো ক্লাসটা করতে থাকেন প্লিজ। বলা হচ্ছে, ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি? তুমি কি তোমার পরিবারকে বর্ণনা করতে পারো? বলছে ইয়েস, আই ক্যান ডিসক্রাইব মাই ফ্যামিলি। আচ্ছা, পরিবারকে বর্ণনা করাটা কিন্তু খুবই সহজ, এটাই কিন্তু বাংলায় বলতে হবে। প্রথমে ইয়াসিন ভাইয়া বলবেন যে আপনার পরিবারে কে কে আছে, আপনার ভাই কয়জন, বোন কয়জন। এটা কিন্তু ওই ইসে আপনার ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ, এই শিটটাতে কিন্তু ছিল। এটাতে সম্ভবত এখানে আছে, দেখেন আমি একটু যদি দেখাই, ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ এখানে রয়েছে। দেখেন আপনি কোন ধরনের পরিবার থেকে এসেছেন, এই জায়গাটা বলছে যে, এই দেখেন, আই অ্যাম ফ্রম মুসলিম মিডল ক্লাস ফ্যামিলি। আমি একটা মুসলিম মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। আওয়ার ফ্যামিলি কনসিস্ট অফ 7 মেম্বার্স। এটার অর্থ কি? আওয়ার ফ্যামিলি কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত, মনে রাখবেন। আওয়ার ফ্যামিলি কনসিস্ট অফ 7 মেম্বার্স, যদি কারো 5 হয়, 4 হয়, সেই সংখ্যাটা এখানে দিবেন। মাই প্যারেন্টস অ্যান্ড আই হ্যাভ লাভলি 4 ব্রাদার্স। দেখছেন? আচ্ছা, এইভাবে কিন্তু কথাগুলো বলা যায় খুব সহজে। আচ্ছা, বাংলায় প্রথমে ইয়াসিন ভাইয়া বলেন যে আপনার পরিবার সম্পর্কে বলেন। যে স্যার, আমার পরিবারে আমার একজন ভাই আছে, একজন বোন আছে, আমার বাবা বেঁচে আছে, আমার মা আছে, আমার বাবা একজন কৃষক, আমার মা একজন গৃহিণী। হ্যাঁ, বলেন তো, বাংলায় বলেন আগে। হ্যাঁ, ইংলিশে বলতে পারবেন, ইংলিশে বা বাংলায় যে কোনো ভাবে বলতে হবে। বলতে হবে যে আই হ্যাভ এ নাইস ফ্যামিলি, দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আই হ্যাভ অনলি ওয়ান সিস্টার অ্যান্ড আই, my father is a businessman and my mother is a housewife. My family is a happy family. দেখেন, একেবারে সহজ সহজ সেন্টেন্স বলতেছে কিন্তু যে আমার পরিবার একটা সুখী পরিবার। মাই ফ্যামিলি ইজ আ হ্যাপি ফ্যামিলি। কথা বলার চেষ্টা করেন, দেখবেন কথা মুখ দিয়ে শুধু বের হবে, একের পর এক আসতে থাকবে। আপনি যদি ভুল করেন, ভুলটাকে কখনো মন খারাপের কিছু মনে করা যাবে না, মনে করতে হবে এই ভুল থেকেই আমি সঠিকটা শিখবো। ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি? হাউ অফেন ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি? ইয়াসিন ভাইয়া এইটা বলবেন যে আপনি কখন আপনার পরিবারের সাথে সময় কাটান। যদি বলা হয়, যেমন আপনি বলতে পারেন, স্যার আমি তো সারাদিন কর্মে ব্যস্ত থাকি, তো আমি কাজ শেষে যখন বাসায় আসি, সন্ধ্যায় আমি আমার পরিবারের সাথে সময় কাটাই। যেমন আপনি অনেক দূরে রয়েছেন, তারপরেও কিন্তু ওখান থেকে নিশ্চয়ই আপনি আপনার পরিবারকে সময় দেন। কিভাবে? ভিডিও কলে আপনার পরিবারের সাথে আপনি কথা বলেন। প্রত্যেক দিন একটা রুটিন আপনি করে নিয়েছেন যে এই টাইমটাতে আমি কথা বলি। কথা সত্য কিনা বলতে হবে। তো বলতে হবে যে আই অফেন স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়। অ্যান্ড আই টক ওভার মোবাইল ফোন উইথ মাই ফ্যামিলি, অ্যান্ড মাই ফ্যামিলি গিভ gives me some time and I give them time, and I talk every person in my family. তাহলে কি বলছে? হাউ অফেন, হাউ মানে হচ্ছে কিভাবে বা কেমন করে, ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি, হুম, তুমি তোমার পরিবারের সাথে কিভাবে সময় কাটাও। তো বলতে হবে আমি তাদের সাথে গল্প করে সময় কাটাই। আমরা, যদি আপনি দেশে থাকেন, বলতে হবে আমি তাদের সাথে একসঙ্গে খাওয়া দাওয়া করি। আমরা ছুটির দিনগুলোতে, উইকেন্ডস, হ্যাঁ, উই গো আউট, ফর উই গো আউট টু ওয়াচ মুভি। আমরা সিনেমা দেখতে যাই। তারপর আমরা একসঙ্গে বসে গল্প করি। তারপর ছুটির দিনগুলোতে আমরা স্পেশাল কোনো খাবার রান্না করি, খাবারের আয়োজন করি। এভাবে কিন্তু কথাগুলো বলতে হবে। ডু ইউ প্রিফার এ স্মল অর লার্জ ফ্যামিলি? এটা খুব সহজ একটা প্রশ্ন, কে পারবেন এটা বলতে? হুম, খুব সহজ একটা প্রশ্ন। বলছে অর ডু ইউ প্রিফার এ স্মল অর লার্জ ফ্যামিলি? আপনি কি বড় পরিবার ভালোবাসেন না ছোট পরিবার ভালোবাসেন? হোয়াই? যদি বড় পরিবার হয় তাহলে কেন? আর যদি ছোট পরিবার হয় তাও বলতে হবে কেন। টেল মি অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ বলেন, অবশ্যই বলুন, হ্যাঁ হ্যাঁ, একজন বললে হচ্ছে, আমরা শুনবো। হুম হুম হুম
সময় বিভিন্ন প্রকারের এটা কি হ্যাঁ বাংলা বাংলা মিলিয়ে দিলে আমার মনে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাংলা ইংলিশ মিলিয়ে ঝিলে এইভাবেই বলতে হবে, আমি চাচ্ছিলাম ঠিক এইভাবেই, আমি এমনটাই চাচ্ছি। ইয়াসিন ভাই আপনিও কিন্তু এখন বলবেন এইভাবে। দেখেন উনি কিন্তু পারে না, তারপরও চেষ্টা করে যাচ্ছে। খুব ভালো হচ্ছে, বলেন। যা যা বলছেন খুব ভালো লাগছে, বলেন। অনেকটাই সঠিক হচ্ছে। তারপরে আমি এরকম একটা বিপদে আপদে সবকিছু কিন্তু স্মল ফ্যামিলি, স্মল ফ্যামিলি কি স্মল ফ্যামিলি হলো সমস্যা, হুম, সমস্যাটা কি কর প্রবলেম। প্রবলেম, ইয়েস। হুম 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 হুম। অনেক ধন্যবাদ, অনেক। ইয়াসিন ভাইয়া কিছু বলেন যে, ডু ইউ প্রিফার এ স্মল ফ্যামিলি অর এ লার্জ ফ্যামিলি, হোয়াই? আপনি কোন ধরনের পরিবার ভালোবাসেন, বলেন। দেখেন এখানে একটা ভার্ব রয়েছে না, একটা মেইন ভার্ব আছে, সেটা হচ্ছে প্রিফার। প্রিফার মানে হচ্ছে পছন্দ করা। তো আপনি বলতে পারেন যে আই প্রিফার এ স্মল ফ্যামিলি, অথবা বলতে পারেন আই প্রিফার আ লার্জ ফ্যামিলি। এরপর বলতে হবে যে আপনি কেন ছোট পরিবার পছন্দ করেন বা কেন বড় পরিবার পছন্দ করেন। হোয়াটস দ্য রিজন, কারণটা কি? দেখেন অনেকে ছোট পরিবার পছন্দ করে কারণ ছোট পরিবারে অনেক সুযোগ সুবিধা থাকে, এখানে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করা যায়, তারপরে পরিবারের ভিতরে একটা বন্ডিং থাকে। হুম পরিবারের সদস্য সংখ্যা কম থাকলে স্বল্প ইনকামেও কিন্তু খুব ভালোভাবে চলাফেরা করা যায়। কিন্তু বড় পরিবারে কিছু অসুবিধা রয়েছে, যেমন এখানে সবাইকে নিয়ে একসঙ্গে মানে মেইনটেইন করে মিলতাল করে থাকাটাও খুব টাফ ব্যাপার, এখানে খাওয়া দাওয়া করতে গেলেও সমস্যা হয়। কিন্তু আবার ছোট পরিবারের সমস্যাও রয়েছে, যখন পরিবার যদি ছোট হয় আপনার জনবল কম হয়ে যাবে। পরিবার যদি ছোট হয়, বড় পরিবারে যেমন সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাওয়া, একসঙ্গে খাওয়া, সবার ভিতরে কিন্তু আলাদা একটা বন্ডিং থাকে। দেখবেন আগে কিন্তু বেশিরভাগ জায়গায় এই একান্নবর্তী পরিবার অর্থাৎ লার্জ ফ্যামিলিটা বেশি ছিল, কিন্তু এখন আধুনিক যুগে দেখা যাচ্ছে যে শহর অঞ্চলে বিশেষ করে ছোট পরিবার দেখা যায়। তো এখানে আপনার মেরিটস এবং ডিমেরিটস, সুবিধা এবং অসুবিধাগুলো তুলে ধরতে হবে। আর ডু ইউ প্রিফার, তুমি কি পছন্দ করো, আর আপনি কি পছন্দ করেন ছোট পরিবার বা বড় পরিবার, এটা এখানে মেইনলি বর্ণনা করতে হবে। টেল মি অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, এটাও কিন্তু খুব ভালোভাবে দেখেন, এই এমন এক একটা পয়েন্ট, খুব ভালো পয়েন্ট এগুলো, অনেক কথা বলা যায়। বলছে টেল মি ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু সম্পর্কে একটু বলো। হুম মিম আপা একটু বলেন তো যে বন্ধু, বেস্ট ফ্রেন্ড সম্পর্কে বাংলায় শুনি আমরা, যে আপনার বেস্ট ফ্রেন্ড কি, তার সঙ্গে আপনি কি কি করেন, তার সঙ্গে কি কি কথা বলেন, কি শেয়ার করেন আপনাকে, বা সে আপনাকে কি কি উপকার করে, তার কাছ থেকে আপনি কি কি উপকার পান, বলেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হুম হুম তো, আহ, ভালো খারাপ সবকিছু শেয়ার করি। ধন্যবাদ। হুম সব হুম কষ্টের সময় মেন্টালি সাপোর্ট দেয়। হুম ওর সাথে আমরা মাঝে মাঝে ঘুরতে যাই একসাথে। আর কি বলবো, তাই না? আমরা দেখেন কথা একটু বললেই আর কিন্তু বলতে পারি না। তো এভাবে বলতে হবে, যতটুকু বলছেন অনেক ভালো বলছেন যে হুম এখন এই কথাগুলো ইংলিশে বলতে হবে। আই হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড, হিজ নেম বা হার নেম ইজ মিতা বা মিতু, বা আপনি যাই বলেন তার নামটা বলতে হবে। আই অফেন শেয়ার মাই ফিলিংস উইথ হিম অর হার, আমি প্রায় তার সাথে আমার মনের ভাবগুলো বিনিময় করি বা শেয়ার করি। অ্যান্ড হি অলসো শেয়ার্স হিজ ফিলিংস উইথ মি, অ্যান্ড হি হেল্পস মি ইন মেনি ওয়েজ। হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে, ইন মেনি ওয়েজ, অনেকভাবে সে আমাকে সাহায্য করে, অ্যান্ড
আই অলসো হেল্প হিম। দেখেন এই অলসো মানে হচ্ছে ও, আমি ও তাকে সাহায্য করি। আই অলসো হেল্প হিম, উই আর বেস্ট ফ্রেন্ড, অ্যান্ড আই থিঙ্ক এভরি পিপল শুড হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড। কি বললাম? এই দেখেন শুড হ্যাভ এর একটা ব্যবহার, যে আই থিঙ্ক এভরি পিপল শুড হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড। আমি মনে করি সবার একজন বেস্ট ফ্রেন্ড থাকা উচিত, বিকজ বেস্ট ফ্রেন্ড হেল্প আস ইন মেনি ওয়েজ। বেস্ট ফ্রেন্ডরা আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে সাহায্য করে। আচ্ছা, তারপর কি বলা যায়? ওকে, দেখেন এখানে কথাগুলো তৈরি করতে গেলে আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে টেন্স। টেন্স ঠিক রেখে কথা বলতে হবে। দেখেন বলতে চাচ্ছেন যে আমার একজন বেস্ট ফ্রেন্ড আছে, তাহলে আছে ইংরেজি কি বলেন তো? হ্যাভ। আই হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড। দেখেন কিভাবে বাক্য তৈরি করতে হয়, এখানে আমি একটু লিখে দেখাই দিই। আই এইচ এ ভিই, আই হ্যাভ এ বিই এস টি, আই হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি। আই হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড, দেখেন আমার একজন ভালো বন্ধু আছে। তাহলে এখানে বাক্যটা কিভাবে করলেন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, আমার আছে, আই হ্যাভ। আচ্ছা, যদি বলা হয় আমার একটা কলম আছে, কি হবে বলেন তো? আমার একটা কলম আছে। হুম, আই হ্যাভ এ, আই হ্যাভ এ পেন। যদি বলা হয় আমার একটি জামা আছে, আই হ্যাভ এ শার্ট। হ্যাঁ ইয়াসিন ভাই, আপনার কথাটা একটু শোনা যাচ্ছে না, জোরে বলবেন প্লিজ। আচ্ছা, বললাম যে আমার একটি জামা আছে, আই হ্যাভ এ শার্ট। যদি বলা হয় আমার কোনো জামা নেই, তখন কিভাবে করবেন? নেগেটিভটা কি হবে বলেন তো? আই, হ্যাঁ ইয়াসিন ভাই বলেন, আমার কোনো জামা নেই কি হবে? আই হ্যাভ নট, অথবা আই হ্যাভ নো। আই হ্যাভ নো শার্ট, এস এইচ, আই হ্যাভ নট এ শার্ট, অথবা আই হ্যাভ নো শার্ট, এস এইচ আই আর টি। আই হ্যাভ নো শার্ট, আমার কোনো জামা নেই। বলেন তো আমার অনেকগুলো জামা আছে, কি হবে? আচ্ছা, সাপ। হ্যাঁ ধন্যবাদ। আই হ্যাভ শার্টস, অথবা আই হ্যাভ মেনি শার্টস। কি বলতে হবে বলেন? আই হ্যাভ মেনি শার্টস। দেখেন যখন আপনি মেনি বলবেন, মেনি বললে কিন্তু আপনাকে এখানে একটা এস দিতে হবে, এখানে একটা এস দিতে হবে, প্লুরাল। হ্যাঁ, এটা কি আমরা সবাই জানি যে সিঙ্গুলার প্লুরাল কাকে বলে? মেনি শার্টস, আই হ্যাভ মেনি শার্টস, আমার অনেকগুলা জামা আছে। হুম, এর অর্থ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। এই ব্যাপারটা একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা, এটা বলে, হ্যাঁ ধন্যবাদ, প্রশ্ন করবেন। এটা বলে দিচ্ছি এইভাবে যে স্বাভাবিকভাবে কোনো সিঙ্গুলারকে যদি প্লুরাল করতে হয়, যেমন আমি এখানে একটা সিঙ্গুলার একটা শব্দ লিখলাম, পিইএন, পেন। এটা কি লিখলাম বলেন? পেন। আচ্ছা, এইটার প্লুরাল কি হবে বলেন তো? পেন, এরপরে শুধু একটা এস যোগ করব, পেন্স। আচ্ছা, যদি বলা হয় ডগ, ডিও জি, এর প্লুরালটা কি হবে? এর প্লুরালটা হবে ডগস। যদি বলা হয় আমার একটি কুকুর আছে, আই হ্যাভ এ ডগ। যদি বলা হয় আমার 5টি কুকুর আছে, আই হ্যাভ 5 ডগস। আচ্ছা যাই হোক, এর রুল গুলা দেখাবো, কিন্তু আমরা আগে এইটা শিখি যে এখানে বলা হচ্ছে যে বেস্ট ফ্রেন্ড সম্পর্কে। তো প্রথম বাক্য কি বললাম? আই হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড, আমার একজন ভালো বন্ধু আছে। এরপর বলতে পারেন তার নাম হচ্ছে মিরাজ, হিজ নেম ইজ মিরাজ। কিন্তু যদি বলা হয় তার নাম মিতু, তখন কি হিজ হবে না হার হবে? হুম, আমাদেরকে কিন্তু এই সাবজেক্ট পরিবর্তনের অবজেক্ট, মানে সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্মটা দেখতে হবে, এটা ভয়েস চেঞ্জ করতে গেলেও কিন্তু কাজে লাগবে। হার নেম ইজ মিতু, তার নাম হচ্ছে মিতু। আচ্ছা, তারপর বলা যায় আই অলওয়েজ শেয়ার, দেখেন আই অলওয়েজ শেয়ার মাই ফিলিংস উইথ হিম, উইথ হার, তার সাথে আমি আমার চিন্তা বা আমার যে অনুভূতিগুলো সেগুলো আমি শেয়ার করি। অ্যান্ড হি অলসো শেয়ারস উইথ মি। দেখেন এখানে বাংলা কথাগুলো আপনাকে আগে মনের ভিতরে আনতে হবে, সাজাতে হবে, দেন সেগুলো ইংলিশে ট্রান্সলেট করতে হবে। কিভাবে ট্রান্সলেট করব? টেন্স মেইনটেইন করে। যদি বলা হয় আমরা এখন একসঙ্গে খাচ্ছি, আমরা এখন একসঙ্গে ঘুরতে যাচ্ছি, এটা কোন টেন্স বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী যদি আপনি জানেন, এই বাক্যগুলোও কিন্তু আপনি পারবেন। তো এইভাবে, এই দেখেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে কিন্তু আমাদেরকে এইভাবেই কথা বলা শিখতে হবে। ইটস দ্য বেস্ট ওয়ে। ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি? বলতে হবে ইয়েস আই ক্যান ডিসক্রাইব মাই ফ্যামিলি, ইংলিশে বলতে হবে। আর ইংলিশে যদি আপনি না পারেন, তাহলে আগে প্রথমে বাংলায় এগুলা মনের ভিতরে আনতে হবে।
হাউ অফেন ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি? ডু ইউ প্রিফার আ স্মল অর লার্জ ফ্যামিলি? টেল মি অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড। পরবর্তীতে রয়েছে এডুকেশন অ্যান্ড লার্নিং। হোয়াট ওয়াজ ইউর ফেভারিট সাবজেক্ট ইন স্কুল? স্কুল লাইফে আপনার প্রিয় বিষয় কি ছিল? আপনি ইংরেজি ভালোবাসতেন, নাকি অঙ্ক ভালোবাসতেন, না অন্য কোনো সাবজেক্ট? হোয়াই, কেন? আপনি বললেন যে আমি অঙ্ক ভালোবাসতাম, আমি ইংরেজি ভালোবাসতাম, তাহলে কেন আপনি ভালোবাসতেন? এটার কারণটা কি? হোয়াই মানে কেন? ডিসক্রাইব ইউর ইউনিভার্সিটি এক্সপেরিয়েন্স। আপনি মনে করেন কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যে কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে। তো ওই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আপনার অনুভূতিটা কেমন ছিল? ডিসক্রাইব ইউর ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স। ডু ইউ প্রিফার অনলাইন অর অফলাইন লার্নিং? যেমন দেখেন, আমি আপনাদেরকে কিন্তু এখন অনলাইনে পড়াচ্ছি, তাই না? খুব ব্যস্ত কিন্তু আমরা জীবনে এখন। এই ব্যস্ততার ভিতরে কোনো শিক্ষকের বাসায় গিয়ে আমরা প্রাইভেট পড়বো, সেই সময়টা কিন্তু আমাদের হাতে থাকে না। ইচ্ছা থাকলেও আমাদের উপায় থাকে না, সময়ের অভাবে আমরা পারি না। তো এখন কি করি? এখন আমরা কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি। তাই বলা হচ্ছে, ডু ইউ প্রিফার, তুমি কি বা আপনি কি পছন্দ করেন অনলাইন অর অফলাইন লার্নিং? এটা বলেন তো, কে বলবেন? ইয়াসিন ভাইয়া বলেন যে আপনি কি পছন্দ করেন অনলাইন টিচিং বা অফলাইন টিচিং? ডু ইউ প্রিফার অনলাইন অর অফলাইন লার্নিং? আপনি কোনটা পছন্দ করেন? প্লিজ ডিসক্রাইব ইন ইউর ওন ওয়ার্ড, নিজের ভাষায় বর্ণনা করেন। অনলাইন তাহলে বলেন, আমি অনলাইনে শিখতে পছন্দ করি, কি হবে বলেন? মাই ফেভারিট অনলাইন। হুম, মাই ফেভারিট বা আই লাভ অনলাইন টিচিং। কি বলতে হবে? আই লাভ অনলাইন টিচিং। দেখেন বাক্যগুলা কত সহজ, একটু চেষ্টা করেন পারবেন। কেউ যদি বলেন স্যার আমি অনলাইন পছন্দ করি না, সে বলবেন আই প্রিফার অফলাইন টিচিং, অফলাইন লার্নিং। কি বলতে হবে? আই প্রিফার, আমি পছন্দ করি, অফলাইন লার্নিং, অর্থাৎ অফলাইনে পড়তে আমি ভালোবাসি। আমার কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এটা দেখেন, এখান থেকে কথা বলি, আমরা একটু শুরু করি। এরপর বলছে যে হোয়াট স্কিলস আর ইউ কারেন্টলি লার্নিং? এটা বলেন তো, এটা বলেন কি হবে? হোয়াট স্কিলস, কোন ধরনের দক্ষতা, আর ইউ কারেন্টলি লার্নিং, আপনি কোন ধরনের দক্ষতা শিখছেন? কম্পিউটার, নাকি ইংরেজি, নাকি ড্রাইভিং, নাকি কোনো সেলাই, যেটাকে বলা হয় সিউইং, জামা কাপড় সেলাই, তারপর বলা হয় ওয়েল্ডিং। বিভিন্ন রকমের স্কিল রয়েছে। তো হোয়াট স্কিলস, কোন ধরনের দক্ষতাগুলো, আর ইউ কারেন্টলি লার্নিং, আপনি এই মুহূর্তে শিখছেন বা চেষ্টা করছেন, শেখার চেষ্টা করছেন, কোন ধরনের লার্নিং বলেন? ভুল হয় হোক, আপনি কথা বলা শুরু করেন, বলেন। হুম, ইংলিশ। হুম, আবার বলেন। হুম, ভালো হচ্ছে। হুম, হুম, বলতে হবে যে কারেন্টলি আই অ্যাম লার্নিং ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি এখন ইংরেজি ভাষা শিখছি। কারেন্টলি আই অ্যাম লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি এখন ইংরেজি ভাষা শিখছি। বিকজ ইংলিশ ইজ নিডেড এভরিহোয়ার, উইদাউট নোয়িং ইংলিশ নান ক্যান গেট এ গুড জব। কত সুন্দর একটা ইংরেজি দেখেন, উইদাউট নোয়িং ইংলিশ, অর্থাৎ ইংরেজি না জানিয়া বা ইংরেজির জ্ঞান ছাড়া, নান ক্যান গেট এ গুড জব, কেউ একটা ভালো চাকরি পেতে পারে না। যেমন আপনারা ইংরেজি শিখছেন যে আপনার সেই কর্মক্ষেত্রে প্রমোশন হবে। তারপর আরো বলা যায়, ইফ এনিওয়ান লার্ন ইংলিশ হি ক্যান গেট এ গুড জব ইজিলি। ফর দিস রিজন কারেন্টলি আই এম লার্নিং ইংলিশ, এই কারণে আমি এখন ইংরেজি শিখছি। তারপর দেখেন বলছে যে ওয়ার্ক অ্যান্ড কেরিয়ার। হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং? ডু ইউ এনজয় ইউর কারেন্ট জব? আপনি বর্তমানে যে চাকরিতে রয়েছেন এটাকে আপনি এনজয় করেন, নাকি আপনার কাছে খুব বোরিং লাগে? হোয়াই? হোয়াট আর ইউর কেরিয়ার গোলস? হোয়াট চ্যালেঞ্জেস ডু ইউ ফেস অ্যাট ওয়ার্ক? আপনার যে কর্মক্ষেত্র, সেখানে কি কি চ্যালেঞ্জ আপনাকে সম্মুখীন হতে হয়, কি কি চ্যালেঞ্জের? এরপর একটা রয়েছে দেখেন টেকনোলজি। হাউ হ্যাজ টেকনোলজি চেঞ্জড ইউর লাইফ? কিভাবে প্রযুক্তি আপনার জীবনকে পরিবর্তন করে দিয়েছে? কিভাবে প্রযুক্তি, যেমন দেখেন এই প্রযুক্তি ব্যবহার করে এখন আমরা ঘরে বসে অনলাইন টিচিংটাকে গ্রহণ করতে পারছি। প্রযুক্তি, টেকনোলজি কিন্তু আমাদের জীবনকে অনেক পরিবর্তন করে দিয়েছে, যেটা আমাদের চিন্তা ভাবনার বাইরে। হোয়াটস ইউর ফেভারিট গ্যাজেট? হ্যাঁ, ডু ইউ, আপনার প্রিয়, যেমন আমরা কেউ মোবাইল পছন্দ করি, কেউ ল্যাপটপ পছন্দ করি, তাই না? কেউ আইপ্যাড, আইফোন পছন্দ করি। তো বলছে হোয়াটস ইউর ফেভারিট গ্যাজেট, আপনার প্রিয় ডিভাইস বা গ্যাজেটটা কি? ডু ইউ থিঙ্ক টেকনোলজি ইজ মেকিং পিপল লেজি?
আপনি কি মনে করেন যে টেকনোলজি জনগণকে লেজি করে দিচ্ছে? হোয়াট ডু ইউ হাউ ডু ইউজ টেকনোলজি ইন ইউর ওয়ার্কস অর স্টাডিজ? দেখেন এইগুলো আপনারা একটু প্রেজেন্টেশন দিবেন এইটার উপরে। হ্যাঁ, প্রেজেন্টেশন দিলে কিন্তু আমাদের সব থেকে বেশি কাজে দিবে, অর্থাৎ কথা বলা শিখতে হবে। আচ্ছা, এখন আমরা দেখি ইয়াসিন ভাইয়া কিছু হোমওয়ার্ক পাঠিয়েছে, আমরা সেইগুলো একটু প্র্যাকটিস করি, সেইগুলো আমরা একটু কারেকশন করি। প্রত্যেকদিন কিন্তু এভাবে হোমওয়ার্ক গুলো করে করে আমাকে পাঠাবেন। যেমন দেখেন, কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট দিয়ে বাক্য তৈরি করেছেন, ধন্যবাদ। হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। ইয়াসিন ভাই পড়েন এগুলো, আপনি কি কি লিখেছেন? ওকে, স্টার্ট নাও। শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার? এখন ভাত খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট ইটিং রাইট নাও? দাঁড়ান, চলে গিয়েছে, একটু এনে দেই, জাস্ট ওয়েট। কোথায় গেল এটা? হ্যাঁ, কম্পিউটার শিখলে কেমন হয়, এই যে এখানে রয়েছে। হুম। কি আপনার ফোন আসছে, পড়তে পারবেন? হুম। আচ্ছা। এখন ভাত খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট ইটিং রাইট নাও? এখন ঘুমালে কেমন হয়, হাউ আচ্ছা, আপনার অ্যাবাউট ফোন বাজছে, স্লিপিং আপনি নাও? একটু কথা বলে নেন। হ্যাঁ, এখন মনে বাইরে হয় ফোন বেরোলে বাজছে। হুম। ফোন আসছে। তারপরের থেকে পড়েন। একদিন করি। এখন একটি বই পড়লে কেমন হয়, হাউ অ্যাবাউট রিডিং এ বুক? এখানে নাও দিতে হবে, এখন এখন রান্না এখন করলে কেমন শব্দটা হয়, রয়েছে না, হাউ এখন শব্দটা রয়েছে, এখানে নাও দিতে হবে। তারপরটা পড়েন। নাও তো। নাও মানে হচ্ছে তারপরটা হলো, এখন। এখন রান্না করলে কেমন হয়, হাউ অ্যাবাউট কুকিং নাও? এটাই নাও দিয়েছেন। আমি তারপর তার সাথে কথা বললে কেমন হয়, আমি তার সাথে কথা বললে কেমন হয়, হাউ অ্যাবাউট স্পিকিং উইথ হিজ? তারপরেরটা। হুম, সে মেলা দেখতে যায়, সেকেন্ড, হি গোস টু, সব মেলায় যায়, হি গোস টু দা ফেয়ার। সে মেলা দেখতে যায়, হি goes to the fair. সে মেলা দেখতে যায় না, হি doesn't go to the fair. সে কি মেলা দেখতে যায়, does he go to the fair? তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা ফুটবল খেলছি। আমরা ফুটবল খেলছি, we are playing football. আমরা ফুটবল খেলি, we are not playing football. আমরা কি ফুটবল খেলছি? আর we playing football? আমরা কি ফুটবল খেলিনি? we not playing football. হুম। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি এটা অনুভব করেছি, আই হ্যাভ ফেল্ট ইট। ঠিক আছে, তারপর তারা এখন ঘুমিয়েছে। তারা এখন ঘুমিয়েছে, they have slept now. তুমি তুমি কি লেখাবে, you have written লেখা, তুমি কি চিঠি লেখনি, এটা তো দুবার লিখছি। তুমি তুমি কি বাজারে গিয়েছো, have you gone to market? হ্যাভ ইউ গন টু মার্কেট? তারপর আমি ফুটবল খেলিনি, বা আমি ফুটবল খেলি। খেলি বললে কিন্তু আই প্লে ফুটবল, হ্যাঁ ঠিক আছে বাক্যটা, কিন্তু যদি বলা হতো আমি ফুটবল খেলেছিলাম, তখন কিন্তু সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম, আই প্লেড ফুটবল। তারা ভাত খায়, দে ইট রাইস। হ্যাঁ পড়েন, ঠিক আছে। তারপর তুমি স্কুলে যাও। আমি ফুটবল খেলি, I play football. তারা ভাত খায়, they eat rice. তুমি স্কুলে যাও, you go school. ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। প্রেজেন্ট ইনডেফিনিট, হ্যাঁ আমি। হুম, ও, এটা আমার লেখার চান্স। আমার হ্যাঁ নাম ইয়াসিন, হ্যাঁ মাই নেম ইজ ইয়াসিন। হ্যাঁ হ্যাঁ নিচে লিখছি। হুম। আমার নাম ইয়াসিন, আমি বার্গার পছন্দ করি না। তার নাম সুমন, সে বার্গার পছন্দ করে। সে বার্গার পছন্দ করে। হুম। দাঁড়ান, এটা লাস্টেরটা সে হবে। হুম। সে বার্গার পছন্দ করে, তারপর তারপরে ইংলিশটা সে বলেন। বার্গার পছন্দ করে। আমরা আমরা বন্ধু।
আমরা বন্ধু, আমরা একটি পার্কে প্রতিদিন দেখা করি, আমরা একসাথে ফুটবল খেলি। তাহলে মাই নেম এইভাবে ইজ প্যাসেজ ইয়াসমিন, লিখবেন, হ্যাঁ। আই ডোন্ট হ্যাঁ, বলেন, হচ্ছে yes sir. হচ্ছে। My name is Yasin. I don't like burger. হুম। He is Shomon. He loves burgers. We are friends. We meet at a park every day. We play football together. আচ্ছা, ধন্যবাদ। তো দেখেন, এই যে বাক্যগুলো করছেন, কোনো না কোনো টেন্সের ভিতরে বাক্যগুলো আছে। কিন্তু এখান থেকে আমি যদি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখেছেন, আর আছে নাকি এখানে হোমওয়ার্ক আর আছে? নেই মনে হয়। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখেছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখেছেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা কি বলেন তো, স্ট্রাকচারটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? Present continuous tense হবে হলো subject verb হুম। ing. হ্যাঁ, এইভাবে বলতে হয় সাবজেক্ট প্লাস, এখানে আপনার মেইন জিনিসটা বাদ পড়ে গেছে, একটা অক্সিলারি ভার্ব দিতে হয় অ্যাম ইজ আর। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমরা ফুটবল খেলছি, উই আর প্লেইং ফুটবল। আমরা ফুটবল খেলছি না, উই আর নট প্লেইং ফুটবল। একটা বাক্য দিয়ে চারটা বাক্য কি তৈরি করতে পারবেন? যেমন আমি যদি এই বাক্যটা বলি যে আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, এটা নেগেটিভ, এটার ইন্টারোগেটিভ, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে বলতে হবে, বলেন তো। আই অ্যাম ইটিং রাইস এর নেগেটিভটা কি হয়? I am not eating rice. হুম। আমি কি ভাত খাচ্ছি? হুম। Am তারপর? I eating rice? হুম। আমি কি ভাত খাচ্ছি না? হুম। Am I not eating rice? হুম। তারপর? অ্যাম আই ইটিং রাইস? অ্যাম আই ইটিং রাইস? অ্যাম নট আই ইটিং রাইস? আচ্ছা, এইটা আমির ভাইয়া বলেন তো, আই অ্যাম প্লেয়িং ফুটবল, এটার নেগেটিভ কি হবে? আই অ্যাম প্লেয়িং ফুটবল এর নেগেটিভ কি হয়? I am not playing football. আমি কি ফুটবল খেলছি, এটা কি হবে? ফুটবল খেলছি। এটা খুবই সহজ, দেখেন এখানে একটা অক্সিলারি ভার্ব আছে না, অ্যাম। একটা অক্সিলারি ভার্ব আছে অ্যাম। এই অ্যামটাকে প্রথমে আনতে হবে। অ্যাম আই প্লেইং ফুটবল? আমি কি ফুটবল খেলছি? আমি কি ইংরেজি শিখছি? অ্যাম আই লার্নিং ইংলিশ? আমি কি বাজারে যাচ্ছি? অ্যাম আই গোয়িং টু মার্কেট? আমি কি সিনেমা দেখতে যাচ্ছি? অ্যাম আই গোয়িং টু ওয়াচ আ মুভি? অর্থাৎ এখানে অক্সিলারি ভার্বটাকে প্রথমে আনলে কন্টিনিউয়াস টেন্সে, যে কোনো কন্টিনিউয়াস টেন্স, যেমন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য বলেন তো ইংলিশে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কেমন হয়? আই অ্যাম ইটিং রাইস, এটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? হু ক্যান ডু ইট? আই অ্যাম ইটিং রাইস এর পাস্ট কন্টিনিউয়াস খুবই সহজ, শুধু এই অ্যাম এর পরিবর্তে অজ ব্যবহার করতে হবে। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আর আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। কি হবে বলেন? আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। আচ্ছা, এটার ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হবে বলেন তো? ফিউচার কন্টিনিউয়াস হবে হুম। এইট আই এট, আই এট রাইস দিলে এটা পাস্ট ইনডেফিনিট হয়ে গেল, আমি ভাত খেয়েছিলাম। কিন্তু এখানে একটা ফিউচার টেন্সের একটা চিহ্ন থাকবে, বে, বি, ব, বেন। আমি ভাত খেতে থাকবো, আমি ভাত খাবো, আমি স্কুলে যাব, তারা গান গাইবে, এগুলো হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স কেমন হয়? আমি ভাত খেতে থাকবো, আমি স্কুলে যেতে থাকবো, তারা চিঠি লিখতে থাকবে। কি বোঝা যায়? অর্থাৎ আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। আই অ্যাম প্লেইং ফুটবল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ প্লেইং ফুটবল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই উইল বি প্লেইং ফুটবল, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্স হলো বলেন? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখেন, এই টেন্সটা যদি সঠিকভাবে না পারা যায়, তাহলে এই বাক্যগুলো আমরা পারবো না। এগুলো কিন্তু আমরা পারবো না। টেন্স যদি ভালোভাবে শিখতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে প্রত্যেকটা টেন্সের আগে ভার্বের দিকে খেয়াল করতে হবে। বাংলা ক্রিয়া, এই যে দেখেন এইখান থেকে 4 নাম্বার কে বলতে পারবেন? করিম বাঁশি বাজাবে, বলেন তো কি হবে? রনি ডাক্তার হবে, তোমরা এখন চিঠি লিখবে, এখনো 1 ঘন্টা সময় লাগবে, আমি শিক্ষক হইব। এই বাক্যগুলো বলা যাবে? বলেন এখান থেকে 4 নাম্বার কি হবে? করিম বাঁশি বাজাবে। করিম উইল প্লে দা ফ্লুট, ফ্লুট মানে হচ্ছে বাঁশি, ধন্যবাদ। করিম উইল প্লে দা ফ্লুট, প্লে অন মানে বাজানো, প্লে অন দা ফ্লুট। রনি ডাক্তার হবে, কি হবে? রনি
রনি ডাক্তার হবে, রনি ইজ এ ডক্টর। তাহলে তো হয়ে গেল না, রনি রনি যে ডাক্তার, এটা তো হয়ে গেল রনি হয় একজন ডাক্তার। আপনি বলেছেন রনি যে ডাক্তার, এটা হয়ে গেল রনি যে ডাক্তার, এর অর্থ হচ্ছে রনি হয় একজন ডাক্তার। কিন্তু আমি বাক্যটা বলেছি, লেখা রয়েছে কি দেখেন, রনি ডাক্তার হবে, রনি উইল বি এ ডক্টর। রনি উইল বি, উইল মানে হচ্ছে এখানে ফিউচার টেন্সের চিহ্ন শ্যাল এবং উইল। রনি উইল বি এ ডক্টর। তোমরা এখন লিখবে, ইউ উইল রাইট নাও, কি হবে বলেন, ইউ উইল রাইট নাও। দেখেন প্রত্যেকটা বাক্য, বাংলা বাক্য টেন্সের ভিতরে পড়েছে। তোমরা এখন চিঠি লিখবে, কোন টেন্স? ফিউচার টেন্স। ধন্যবাদ, ফিউচার ইনডেফিনিট টেন্স। তোমরা এখন চিঠি লিখবে, তোমরা এখন ভাত খাবে, তোমরা এখন গান গাইবে, তোমরা এখন ঘুমাতে যাবে। হুম। আচ্ছা দেখেন, আমি শিক্ষক হইব, আমি আগামীকাল খুলনা যাব। হ্যাঁ আচ্ছা, আমি আগামীকাল খুলনায় যাব, কি হবে? হুম, আমি আগামীকাল খুলনায় যাব, কি হবে? গোয়িং আসবে না এখানে, কখনো গোয়িং দেওয়া যাবে না। গোয়িং দিলে তো আইএনজি। তাহলে কি হবে বলেন, এখানে আমি আগামীকাল খুলনায় যাব। এবার রাইট হয়েছে। আই উইল গো টু খুলনা টুমরো। তারা পরীক্ষায় পাশ করবে। তারা পরীক্ষায় পাশ করবে, কি হবে? নো, এটা হবে তারা। ইয়েস, হি উইল পাস দ্য এক্সাম। থ্যাংক ইউ, ইয়াসিন ভাই সঠিক বলেছেন। হি উইল পাস দ্য এক্সাম, হি হচ্ছে সাবজেক্ট, এরপর একটা শ্যাল বা উইল ব্যবহার করতে হয়। তো যেহেতু ফিউচার ইনডেফিনিট টেন্স, হি এর পরে উইল আসবে। হি উইল পাস, PASS, হি উইল পাস, সে পাস করবে। কোথায়? ইন দা এক্সাম, পরীক্ষায়। হি উইল পাস ইন দা এক্সাম, সে পরীক্ষায় পাস করবে। হুম। দেখেন, তারা সৎ হইবে, এটা কি হবে বলেন তো? তারা সৎ হইবে, কি হবে বলেন? তারা সৎ হইবে। দে উইল বি অনেস্ট, কি হবে? দে উইল বি অনেস্ট। তারা সৎ হইবে না, দে উইল নট বি। তো এই উইল নট কে বলা যায় ওন্ট। উইল নট কে কি বলা যায়? ওন্ট। এটা হচ্ছে শর্ট ফর্ম। যেমন ডু নট, এই ডু নট কে শর্ট ফর্মে বলা যায় ডোন্ট। ডু নট কে শর্ট ফর্মে বলা যায় ডোন্ট। হ্যাঁ, এইটা খেয়াল করবেন। তাহারা আমাকে সাহায্য করবে, তাহলে তাহারা ইংরেজি হচ্ছে দে। এরপর বলেছি একটা উইল বসবে। হ্যাঁ, দে উইল হেল্প মি, থ্যাংক ইউ। সেখানে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগবে। তাহলে দেখেন এখানে একটা ইট আনতে হবে, ইট উইল টেক অন আওয়ার টু রিচ দেয়ার। ইট উইল টেক অন আওয়ার টু রিচ দেয়ার। সে ইংরেজি শিখবে না, এই নেগেটিভটা কি হবে কে বলবেন? সে ইংরেজি শিখবে না। হ্যাঁ, এখানে উইল নট কে বলতে হবে ওন্ট। সে ইংরেজি শিখবে না। যদি বলা হয় আমি ঢাকায় যাব না, কি হবে? একেবারে সহজ, দেখেন আই ওয়ান্ট গো টু ঢাকা, একেবারে সহজ। এটা আপনাদের কেন মনে থাকছে না? আই ওয়ান্ট গো টু ঢাকা। আমি সৌদি আরব যাব না, আই ওয়ান্ট গো টু সৌদি আরাবিয়া। আমি ভাত খাবো না, আই ওয়ান্ট ইট রাইস। আমি কি ভাত খাবো, তখন কি হবে? তখন ওন্ট থাকবে না, তখন ওই উইলটা সবার প্রথমে আসবে, উইল আই ইট রাইস, আমি কি ভাত খাবো। হুম। তারা দেখেন তারপর কি বলছে, তুমি কি স্কুলে যাবে, তুমি কি স্কুলে যাবে। তাহলে এটা আগে বলেন তো, তুমি স্কুলে যাবে এর ইংলিশটা কি হয়? না, এর অর্থটা হয়ে গেল তুমি কি স্কুলে যাও, আপনি যেটা বলেছেন এর অর্থ দাঁড়ালো হুম উইল ইউ, কি হবে তাহলে? উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে। আমি কি স্কুলে যাব, উইল আই। ধন্যবাদ, আমি কি স্কুলে যাব। তুমি কি নাস্তা খাবে। তুমি কি নাস্তা খাবে, উইল ইউ নাস্তা, ব্রেকফাস্ট। ইয়েস, উইল ইউ ইট ব্রেকফাস্ট অথবা উইল ইউ টেক ব্রেকফাস্ট। আমরা কি খেলা দেখবো? আচ্ছা দেখেন, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ, এগুলো আজকে আবার করবেন। আমি পারি নাই, আচ্ছা কোনটা দেখেন, ডে 3-তে আমি যাচ্ছি, এই যে ডে 3, কয় নাম্বার পারেননি বলেন? একদম লাস্টে, হ্যাঁ এই যে লাস্টের দিকে রয়েছে, 1 সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছিলেন। হ্যাঁ। হুম।
আচ্ছা, তুমি আসার পূর্বে আমি অঙ্কটি করছিলাম। আচ্ছা, তুমি আসার পূর্বে আমি অঙ্কটি করছিলাম, এই বাক্যটা রয়েছে হচ্ছে কোন টেন্সে বলতে পারবেন? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে। হ্যাঁ, এখানে শোনেন, পাস্ট পারফেক্ট বলবেন না, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে বুঝবেন? এই দেখেন, এখানে করছিলাম, করছিলাম, যাচ্ছিলাম, খাচ্ছিলাম, একটু মিউট রাখেন, শব্দ হচ্ছে পাশে। তো বলছে যে করছিলাম, এই করছিলাম বললে অতীতকালের একটা চলমান কথা বোঝাচ্ছে যে তুমি আসার পূর্বে আমি অঙ্কটি করছিলাম, বাবা বাড়িতে আসার পূর্বে আমরা ভাত খাচ্ছিলাম। তাহলে এখানে কিভাবে করতে হয় দেখেন, আই হ্যাড বিন, হুম হুম, আই হ্যাড বিন, আই আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর ইউ, কি হবে? বিফোর ইউ কেম, তুমি আসার পূর্বে। হ্যাঁ, অবশ্যই। দেখেন বাক্যটা আমি একটু দেখাই, না হলে বুঝতে পারবেন না। জাস্ট ওয়েট। এইসব বাক্যগুলো আপনারা, এই যে সামনে সমস্যা আসছে না, সমস্যা আসলে ভালো হয়, শেখা যায়, কিন্তু সমস্যা না আসলে তারা কখনোই শিখতে পারে না। আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই এখন। 12, এটা ইয়াসিন ভাইয়া বা সবারই কম বেশি সমস্যা আছে। আমি একটু দেখাই দেই। এই যে দেখেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পার, এইটা একটু দেখাই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা তো আমরা সবাই পারি। এটা হচ্ছে বাক্যটা কেমন হয়? আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, সে এই অফিসে 5 বছর ধরে কাজ করছে, সেই এই অফিসে 5 বছর যাবত কাজ করছে, কি হবে? হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 5 ইয়ার্স। এখানে ফর হলো কেন, সিন্স হলো না কেন? কারণ বলছে 5 বছর যাবত, যাবত বা ধরে থাকলে ফর হয়, যাবত বা ধরে থাকলে কি হয়? ফর হয়। ভালো করে লক্ষ্য করেন, এক একটা বিষয় একবারে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়ে চলে যাব। আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, মনে করেন আপনি একটা রাস্তায় হাঁটছেন, সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছেন। আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স, গঠন প্রণালীটা কি হয়? প্রথমে সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট কি? আই, এই বাক্যের সাবজেক্ট কি বসেছে? আই। তারপর হ্যাভ বিন বা হ্যাজ বিন, তো আই এর পরে কি হ্যাভ বিন বসে না হ্যাজ বিন বসে? হ্যাভ বিন, তাহলে আই হ্যাভ বিন। এরপর মেইন ভার্বের সঙ্গে আইএনজি, মেইন ভার্ব ছিল অক, অক মানে হাঁটা, কি হলো? আই হ্যাভ বিন ওয়াকিং। আর এখানে এই যে যাবত রয়েছে না, যাবত, এই যাবত থাকার কারণে এখানে ফর বসেছে, যাবত থাকার কারণে এখানে ফর বসেছে। আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত হাঁটছি। কয় ঘন্টা যাবত? 2 ঘন্টা যাবত হাঁটছি। খেয়াল করেন, তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে, দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স টুয়েসডে, সিন্স টিউজডে। এখানে মঙ্গলবার হইতে, মনে রাখবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি হইতে থেকে চেয়ে, কি আছে দেখেন এখানে হইতে শব্দটা রয়েছে, হইতে থেকে চেয়ে, এরকম যদি থাকে হতে থেকে চেয়ে, তাহলে সেখানে সিন্স ব্যবহার করতে হয়। কি ব্যবহার করব? সিন্স। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস মেইন ভার্বের পর আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস অবজেক্ট। এবার আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখি। দেখেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দেখেন এর বাংলাটা কি হবে? এর বাংলাটা হবে পুরাঘটিত ঘটমান অতীতকাল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ হচ্ছে পুরাঘটিত ঘটমান অতীতকাল, অর্থাৎ যেটা অতীতে শুরু হয়ে অতীতে চলমান ছিল, অতীতে শুরু হয়ে অতীতে চলমান ছিল। এই যে বাক্যটা দেখেন, ট্রেন আসার পূর্বে তারা খেলিতেছিল, ট্রেন আসার পূর্বে তারা খেলছিল, মনে করেন ট্রেন লাইনের পাশে তারা ফুটবল খেলতেছে। তো যতক্ষণ ট্রেন না আসলো ততক্ষণ তারা খেলিতেছিল। এই খেলিতেছিল শব্দটার ভিতরে দেখেন একটা চলমান ভাব রয়েছে, এটা কখন খেলছিল? অতীতকালে। ট্রেন আসার পূর্বে তারা খেলিতেছিল। দে হ্যাড বিন, এই দেখেন আমি যেটা বলেছিলাম, মিমাপু প্রশ্ন করেছিলেন হ্যাড বিন হবে? অবশ্যই হবে। এই যে সাবজেক্টের পরে হ্যাড বিন দিয়েছি, ভালো করে খেয়াল করেন, পরবর্তী দিন আর ভুল হবে না। দে হ্যাড বিন প্লেয়িং, এখানে প্লেয়িং কেন হবে? যেহেতু বাক্যটা হচ্ছে প্রেজেন্ট, না কন্টিনিউয়াস না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শুধু কন্টিনিউয়াস বললে অনেক রকমের কন্টিনিউয়াস হয়ে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, ফিউচার কন্টিনিউয়াস আছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই জন্য এখানে একই সঙ্গে হ্যাড বিন দিতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসেছিল? হ্যাভ বিন বা হ্যাজ বিন। আর এখানে শুধুমাত্র হ্যাড বিন বসবে, কি বসবে বলেন?
হ্যাড বিন। আপনারা কেউ মনোযোগ দিয়ে পড়েন না, এই জন্য এই সহজ সহজ জিনিস আপনাদের ভুল হয়ে যায়। বলা হচ্ছে দে হ্যাড বিন প্লেয়িং, দে হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য ট্রেন কেম। এই যে দেখেন বিফোরের আগে যে অংশটুক, এইটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর নিয়মে করেছি, হ্যাড বিন ব্যবহার করেছি এবং ভার্বের পর আইএনজি দিয়েছি। এখানে কি ব্যবহার করেছি? সাবজেক্টের পরে হ্যাড বিন, দে হ্যাড বিন, আর প্লে হবে না, প্লেইং হবে। কেন না? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যে কোনো বাক্যে মনে রাখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হলেই ভার্বের পরে আপনাকে আইএনজি দিতে হবে। কন্টিনিউয়াস হলে ভার্বের পরে আপনাকে আইএনজি দিতেই হবে, সে যে কন্টিনিউয়াস টেন্স হোক। তাহলে দে হ্যাড বিন প্লেইং বিফোর, আর এই বিফোরের পরে যে অংশটা, এইটা পাস্ট ইনডেফিনিট হবে, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের ভি টু বসবে। সাবজেক্টের পরে ভার্বের ভি টু, এই যে বিফোর দ্য ট্রেন কাম হবে না, এখানে লিখেছি বিফোর দ্য ট্রেন কেম। এই দেখেন বিফোর দ্য ট্রেন কেম, কামের ফার্স্ট ফর্ম হচ্ছে কেম, কামের ফার্স্ট ফর্ম কি হবে? কেম। আমি আগামীকাল আপনাদের আবার টেন্স পড়াবো। এই টেন্স আপনারা যতদিন ভালোভাবে ক্লিয়ার না হবেন, আমি প্রতিদিন টেন্স পড়াতে থাকবো। দেখবেন অতি সহজে কথা বলা শিখে গেছেন, কারণ এক টেন্স জানলেই সবকিছু সহজ হয়ে যায়। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য